গল্পকথকে সবাইকে স্বাগত। শুরু করছি আজকের গল্প বনফুলের শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যি স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলছে, প্রথম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীর সমস্ত বার্থগুলো ভর্তি। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবি পোশাক পরে একটি ভদ্রলোক বসে আছেন। একটা স্টেশনে গাড়ি থেমেছে। রাত্রি 8টা হবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মটা ছোটাছুটি করে বেড়ালেন, কোথাও উঠতে পারলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমিয়ে যাবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নন, সামন্ত মহাশয় তো ননই। সুতরাং তার দ্বারা এ অসম্ভব সম্ভব হলো না। বার কয়েক ছোটাছুটি করে এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়তে হলো। কিন্তু তার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। গত 3 রাত্রি মোটে ঘুম হয়নি। সর্বেশ্বরবাবুর নাতনির বিয়ের গোলমালে 2 রাত তিনি চোখের পাতা এক করতে পারেননি। কাল তো অসহ্য গরম গেছে। লোকে পাখা নাড়বে না ঘুমাবে? চশমাটা সামলে সামন্ত মহাশয় সহসা কুলিটিকে বললেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নন তা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করে থাকে। শ্রীপতি সামন্ত থমকে দাঁড়িয়ে গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলে গেল। গার্ডের সঙ্গে কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর কাছে হাত কচলাতে কচলাতে সামন্ত মহাশয় বললেন, ট্রেনটা তো আগে চড়াই দায় হুজুর, যদি অনুমতি করেন এই 1:05টায় আমি চড়ে পড়ি। সামন্ত মহাশয় এই কথাটি বলে প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটার দিকে আঙুল নির্দেশ করলেন। স্টেশনের ছোটবাবু এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতবম্ব হয়ে পরে অনুকম্পান্বিত হলেন। ভাবলেন, মূর্খ লোক হয়তো বুঝতে পারেনি, তাই। ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নন। তিনি বিনীতভাবে আবার বললেন, আগে ওটাতে নয়, এটি কথা আমি বলছি। এটাতে তো গদিমদি কিছুই নেই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রি ঘুম হয়নি। প্রথম শ্রেণীর যাত্রী জানলা দিয়ে মুখ বের করেছিলেন। তার মুখের এক প্রান্ত থেকে একটি ধোঁয়া ওঠা পাইপ ঝুলছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করছিলেন। সামন্ত মশাইয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নয়। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসরিত একজোড়া দেশি মুচের তৈরি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা, এবং তার ডান দিকে ডান্ডাটাও নেই, সেদিকে সুতো বাঁধা। সামন্ত মশাইয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চোখ দুটো রক্তাভু, চোখের পাতা নেই। চোখ দুটি দেখলে কিন্তু লোকটার প্রতি শ্রদ্ধা হয়। লোলচর্ম নির্লোম মুখখানি বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ
নাতি ফর্সা কালো, হাতে খেলো হুঁকা। ছোটবাবু বললেন, এই সাহেবকে বলো, ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি? প্রথম শ্রেণীর যাত্রী সাহেবী পোশাক পরিহিত হলেও বাঙালি। কিন্তু মাথা নেড়ে পাইপ চিবিয়ে তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্তমশাই করজোরে বললেন, আমিও তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি। অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সঙ্গে বাগবিতণ্ডা করে সময় নষ্ট করতে সাহেবের আর প্রবৃত্তি হলো না। তিনি সপাইপ মুন্ডু ভেতরে টেনে নিয়ে ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে ঘুরিয়ে দিলেন। ঢং ঢং করে গাড়ি ছাড়বার প্রথম ঘন্টা হলো। সামন্তমশাই অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীর দিকে তাকালেন। পায়দানি পর্যন্ত লোক ঝুলছে, এরই মধ্যে শেষে ঢুকতে হবে। অথচ সামন্ত মতি স্থির করে ফেললেন। শুনলেন হুজুর, এটাতেই চললাম আমি। কাউকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এইটাতেই আন সব। ও হে কালী কিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকে, এইখানেই চড়াও সব। হই হই শব্দে কালী কিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটা তরমুজ, একটা বঁটি, একটা ছিপ, 2টো প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটলি ও 1 টিন ঘি সমেত সামন্ত মশাইকে ফার্স্ট ক্লাসে তুলে দিলেন। কালী কিঙ্কর ও শ্যামাপদ পদধূলি নিয়ে নেমে গেল। সামন্ত মশাই হেসে বাঞ্ছাকে বললেন, তুই তাহলে ওই পাশের কামরায় থাক গিয়ে, তোরই মজা হলো রে। তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নেমে পাশের কামরায় চলল। ট্রেন ছেড়ে দিল। থেলো হুকোটায় একটা টান দিয়ে ঘর ঘরায়মান কফটাকে সশব্দে বাইরে ফেলে দিয়ে সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করে বললেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনা বেচা করতে হবে। যথাসময়ে গুম্ফ শুশ্র সমন্বিত পাঞ্জাবি ক্রু এসে দর্শন দিল ও ভাড়া চাইলেন। সামন্ত মশাই বেঞ্চের উপরে উবু হয়ে ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরে বসে কোমর থেকে এক সুদীর্ঘ গেঁজে বের করে বেঞ্চের ওপর সেটি উজাড় করে ঢাললেন। ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকিয়ে দিয়ে সরসিদ গেজেটি পুনরায় কটিবন্ধ করলেন। যদি কেউ গুনে দেখতে পেত সামন্ত মশাইয়ের গেজেতে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোটই রয়েছে। তারপর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরে বললেন, Your ticket please? My ticket is in my suitcase. Please take my word for it. I can't punch your word. My duty is to punch tickets. অবশেষে দেখা গেল বাঙালি সাহেবের কাছে দেশলাই পাইপ ও একটা সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নেই। বচসা বেঁধে গেল। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত। সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দি শরণাপন্ন হলেন। সামন্ত মশাইয়ের একটু তন্দ্রা এসেছিল, ভেঙে গেল। তিনি উঠে বসলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হলো? ঘুমোতে আর দেবে না দেখছি। ভগবান বিরূপ হলে কার বাবার সাধ্য ঘুমায়? দুর্গা শ্রীহরি। সামন্ত মশাই সশব্দে বিজৃম্ভণ করিলেন।
হঠাৎ সামন্তমশাইয়ের কানে গেল পুরো যেন সাহেবকে বলছে যে বাঙালি বাবুদের সে ভালো করেই চেনে, সুতরাং সামন্তমশাইয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হল। তিনি আবার উবু হয়ে বসে কোমর হতে গেজে বের করলেন, ও গুরুমশাই, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার। যাহা 52 তাহা 53। সাহেব ও ক্রু উভয়ই বিস্মিত হইলেন। বলেন কি? সামন্তমশাই কিন্তু সমস্ত ভাড়াটা মিটিয়ে দিলেন এবং সাহেবকে বললেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধে মতো। এই বলে তিনি একটা ঠিকানা দিলেন। তারপর ক্রুর দিকে ফিরে মাথা ঝাঁকিয়ে সামন্তমশাই রাষ্ট্রভাষায় বললেন, কটা বাঙালি আব দেখা হ্যায়? জাত তুলকে গালাগালি দেয়া কোন দেশি ভদ্রতা রে বাপু? দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্তমশাই আবার বেঞ্চে লম্বমান হলেন। বাঙালি সাহেবটি সামন্তমশাইয়ের গদিতে টাকাটা ফেরত দিয়েছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাতে সাহস করলেন না। শ্রীপতি সামন্ত গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে।